লোকটি নেহাত বেকার ছিল। তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপর ছোট ছোট ঝিনুক সাজাতো। দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি, তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ, সেখানে গরু চড়ছে কিংবা উঁচু নিচু পাহাড়, তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে কিংবা পায়ে চলার পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে পণ করতো পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়তো না। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামোখা পাশ করে ফেলে। এর সেই দশা হলো, সমস্ত জীবনটা অকাজে গেল, অথচ মৃত্যুর পরে খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দুধগুলো মার্কা ভুল করে তাকে খেজো লোকের স্বর্গে রেখে এলো। এই স্বর্গে আর সবই আছে, কেবল অবকাশ নেই। এখানকার পুরুষরা বলছে হাত ছাড়বার সময় কোথা, মেয়েরা বলছে চললুম ভাই, কাজ রয়েছে পড়ে। সকলেই বলছে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয়। খেটে খেটে হয়রান হলুম, এই নালিশটাই সেখানকার সঙ্গীত। এ বেচারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাপ খায় না। রাস্তায় অন্যমনস্ক হয়ে চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটক করে। চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায়, শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত, বীজ পোতা হয়ে গেছে। উঠে যেতে হয়, সরে যেতে হয়। ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে। পথের উপর দিয়ে সে চলে যায়, সে তার দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে লোকপা বেঁধে নিয়েছে, তবু দু চারটে দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে। স্বর্গীয় বেকার মানুষটি এক পাশে দাঁড়িয়েছিল, চঞ্চল ঝর্ণার পাশে তমাল গাছটির মতো স্থির। জানলা দিয়ে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখেও মেয়েটির ঠিক তেমনি দয়া হলো। আহা, তোমার হাতে কাজ নেই বুঝি? নিঃশ্বাস ছেড়ে বেকার বললে, কাজ করব তার সময় নেই। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলে না। বললে, আমার হাত থেকে কি কোনো কাজ নিতে চাও? সে বললে, তোমার হাত থেকে কাজ নেব বলেই এখানে দাঁড়িয়ে আছি। মেয়েটি বললে, কি কাজ দেব? তুমি যে ঘোড়া কাঠি করে রোজ জল তুলে নিয়ে যাও, তারই যদি একটি আমাকে দাও। ঘোড়া নিয়ে কি হবে, জল তুলবে? না, আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বলল, আমার সময় নেই, আমি চললুম। কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন? রোজ তাদের উৎসতলায় দেখা হয়, আর রোজ সেই একই কথা, তোমার কাঠের একটি ঘোড়া দাও, তাতে চিত্র করব। হার মানতে হলো। ঘোড়া দিলে সেটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রেখার ঘের, কত রঙের পাপ। আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ভুরু বাঁকিয়ে জিজ্ঞেস করলে, এর মানে? সে বললে, এর কোনো মানে নেই। মেয়েটি ঘোড়া নিয়ে বাড়ি গেল। সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানান আলোয় নানা রকম হেলিয়ে ঘুরিয়ে দেখলে। রাতে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দীপ জেলে চুপ করে চেয়ে রইলে। তার জীবনে এই সে প্রথম দেখছে এমন কিছু যার কোনো মানে নেই। পরদিন যখন সে উৎসতলায় এলো, তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে। পা দুটি যেন চলতে চলতে আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার মানুষ এক পাশে দাঁড়িয়ে। মেয়েটি বললে, কি চাও? সে বললে, তোমার হাত থেকে আরো কাজ চাই। কি কাজ দেব? যদি তুমি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে
তোমার বেনি বাটবার দড়ি তৈরি করে দেব। কি হবে? কিছুই হবে না। নানা রঙের নানান কাজ করা দড়ি তৈরি হলো। এখন থেকে আয়না হাতে মেয়ের বেনি বাটতে অনেক সময় লাগে। কাজ করে থাকে, বেলা বয়ে যায়। ওদিকে দেখতে দেখতে কেজ স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক করতে লাগলো। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল। স্বর্গীয় প্রবীণেরা চিন্তিত হলেন, সভা ডাকলেন, বললে এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি। স্বর্গীয় দূত এসে অপরাধ স্বীকার করলেন, বললেন আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি। ভুল লোকটিকে সভায় ডাকা হলো। তার রঙিন পাগড়ি আর কোমরবন্ধের বাহার দেখেই সবাই বুঝলে ভীষণ ভুল হয়েছে। সভাপতি বললে তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের তুলি আর ঝুলি কোমরে বেঁধে হাত ছেড়ে বললে তবে চললুম। মেয়েটি এসে বললে আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেলেন। এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই।